ধন্যবাদ ইসলাম শুভকে। আমি আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। ডিসেম্বর মাসের 7 তারিখে, আজকে থেকে ঠিক 1 মাস 1 দিন আগে, এই প্রোগ্রামটি আমরা প্রশিক্ষিত হবার জন্য ঢাকায় গিয়েছিলাম। মানে আমার অত্যন্ত দুঃখ লাগছে এই জিনিসটা বলতে, যে সেন্ট্রাল ছাত্র দলের নেতৃবৃন্দ 2 সারি পরপর দাঁড়িয়েছিলেন এবং যারা যারা গল্প করছেন তাদের ছবি তুলছিলেন, এমনকি ভিডিও করছিলেন যারা ঘুমাচ্ছিলেন। প্রশিক্ষণ প্রোগ্রামে শিখতে কারোই ভালো লাগে না, এটা আমরা জানি, কিন্তু এটা দলের জন্য, এটা ভোটের জন্য, আমরা বিপুল ভোটে জিততে যাচ্ছি। এটা একটা মিশন, এটা একটা কর্ম পরিকল্পনা, বিশাল একটা কর্মযজ্ঞ। 20 তারিখ থেকে বুঝতে পারবেন, কিছুই বলতে পারবেন না। আপনারা তো, আমি ধরেই দিচ্ছি, সবাই ছাত্র, রানিং ছাত্র, এবং আমাদেরকে এমন বলা হয়েছিল সাংগঠনিক ব্যবস্থা হবে, হয়েছেও অনেকের বিপক্ষে। প্রোগ্রামটি আপনার সিরিয়াসলি নেন, গল্প করতে আসেননি এখানে, কিছু শিখেন। এবং দেশনাথ তারেক রহমান শেষে বক্তব্য দিয়েছিল, ওনাকে একজন প্রশ্ন করেছিল আমাদের মতো একজন জেলা ছাত্র নেতা, যে ভাইয়া আমরা কি এটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো? উনি বলছে যে আমরা যদি এখানে 50 থেকে 60% বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষ আরেকবার আমাদের উপর ভরসা রাখবে। দ্যাট মিনস হয়তো আমরা 5 বছরের জায়গায় 10 বছরের জন্য পরের বারও আমরা ভোটে জিততে পারবো এই কাজগুলি করলে। তো মনোযোগ দিয়ে শুনবে, এই 4টা পয়েন্ট আমার কিন্তু মুখস্থ, আমাদের সবারই কিন্তু মুখস্থ, আপনারা বলতে পারবেন না। আপনাদের কাউকে যদি প্রশ্ন করি, বলেন তো 4টা পয়েন্ট কী কী বলা হয়েছে? খুব কম সংখ্যকই পারবেন। হেলথ নিয়ে বলা হয়েছে, কৃষি নিয়ে বলা হয়েছে, ইমাম মুয়াজ্জিন নিয়ে বলা হয়েছে, আর সবার প্রথমে সজীব আমাদের বললো ফ্যামিলি কার্ড নিয়ে। তো যাই হোক, একটু শুনেন মনোযোগ দিয়ে, কারণ এরপরে বেশি পয়েন্ট নাই। কর্মসংস্থান আছে, খেলাধুলা বিষয়ক আছে, সজীব আরেকটা পয়েন্ট বলবে, তারপরেই মোটামুটি শেষ। বিএনপির কর্মসংস্থান বিষয়ক পরিকল্পনা যেটা, এইটার আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে দেশব্যাপী কর্মসংস্থান, সবার জন্য সমান সুযোগ। এখানে কিন্তু 18টা পয়েন্ট আছে। বিস্তারিত আলোচনা করার আমার মনে হয় দরকার নাই, বা সেই সুযোগও কম। আপনারা শুনেন মেইন পয়েন্টগুলো। প্রথমেই দেখেন, আপনারা দেখবেন, একটু দেখবেন, আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা। আমরা যে অনলাইনে কাজ করি, বা আমাদের মতো অনেকে যে অনলাইনে কাজ করে, সেই সব যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, অনলাইনে ইনকাম করার জন্য যারা কাজ করেন, তারা কিন্তু টাকাটা উইথড্র করতে বা পেমেন্টটা উইথড্র করতে অনেক সমস্যা হয়। এই পেমেন্টটা উইথড্র করার জন্য বিএনপি আপনার যত সহজ করা যায়, মানি ট্রান্সফার পেমেন্ট নিয়মতান্ত্রিকভাবে যত সহজ করা যায়, আমাদের দল কেনাকাটা, বিল পেমেন্ট থেকে শুরু করে সব কিছু, এগুলো আমাদের দল খুব সহজ করবে। প্রপার চ্যানেলে খুব সহজে যেন টাকা উইথড্র করতে পারি সেই ব্যবস্থা করবে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, যারা একেবারেই শিক্ষাহীন, প্রান্তিক জনগণ বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যেখানে মানে শিক্ষা দীক্ষার হার কম, গৃহিণী, প্রবীণ যেসব লোকজন আছে, তাদেরকে আমরা হস্তশিল্প, কুটির শিল্প এসব প্রশিক্ষণ দিয়ে, তারপরে তাদের মধ্যে যারা শিখতে চায় কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, তাদেরকে প্রশিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করব। অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিতে সহযোগিতা। অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি কি? চাকরি যারা আমরা করি, এটা হলো প্রাতিষ্ঠানিক, আমি বলবো কর্মসংস্থান। অপ্রাতিষ্ঠানিক মানে দিনমজুর, রিক্সা চালক, হকার, ফুটপাত ব্যবসায়ী, নিরাপত্তা কর্মী থেকে শুরু করে সকল ধরনের পরিবহনের শ্রমিক, এইসব শ্রমিক যারা আছেন, তাদের দৈনন্দিন আয় যেন কখনোই বন্ধ না হয়। আমরা আমাদের পার্টি ক্ষমতায় গেলে, আমাদের পার্টি এই সব যারা দিন আনে, দিনমজুর আমরা যেটা বোঝাচ্ছি, তাদের যেন কোনোদিন রোজগার বন্ধ না হয়, সেই রিলেটেড যা যা প্রশিক্ষণ দেওয়া সেটা দেয়া হবে। সম অধিকার ও অন্তর্ভুক্তি, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, হরিজন, তৃতীয় লিঙ্গ, দলিত, আদিবাসী, এইসব যারা আছে, তা এইসব যারা গোষ্ঠী আছে আমার দেশে, ছোট বড় যেটাই হোক, তাদেরকে বেসরকারিভাবে সক্রিয়ভাবে বাস্তবমুখী তাদের জন্য নীতি গ্রহণ করা হবে, যেন তারা সম অধিকার এবং সমাজের মূল কর্মসংস্থানের স্রোতে অন্তর্ভুক্ত হতে পারেন। এটাই বোঝানো হয়েছে সম অধিকার ও অন্তর্ভুক্তিতে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জবাবদিহিতা। আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা কি করে গেছে। এখন
এই 1.5 বছরে হয়তো অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আমাদের সরকার ক্ষমতায় আসলে প্রথম দিন থেকেই অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই ব্যাংক খাতে স্থিতিশীলতা এবং জবাবদিহিতা নিয়ে আসা হবে। আমরা যে বলি খেলাপি ঋণ, একটা সম্পদ দেখিয়ে ওই সম্পদের ভ্যালুর চেয়ে বেশি টাকা দিয়ে নিয়েছে এরকম, তারপরে ঋণ আদায়, এই ধরনের যে বিষয়গুলি আছে, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই ঋণ দেওয়া হবে, যারা খেলাপি তাদেরটা আদায় করা হবে এইভাবে। এবং অন্যান্য এপিএস ডিপিএস থেকে শুরু করে যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার ইনকাম সোর্স বাড়ানো হবে, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এবং জবাবদিহিতা আনা হবে। শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহ, আমরা সবাই জানি ঢাকায় শেয়ার বাজারে কি অবস্থা করে গিয়েছে। 11-12 সালে যে পরিমাণ টাকা লুট হয়ে গেছে শেয়ার বাজারে, এটার জন্য কে দায়ী ছিল? দরবেশ। মনে আছে দরবেশের নাম বলতে পারবেন কেউ? একজন বলেন তো। সালমান এফ রহমান। তার প্রতিষ্ঠানের নাম কি? তার ব্যাংকের নাম হলো আইআইসি ব্যাংক। তার প্রতিষ্ঠানের নাম কি? বেক্সিমকো। তার চ্যানেল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট। তার পত্রিকা কোনটা বলেন তো? ছোট পত্রিকা কিন্তু, বাংলাদেশ প্রতিদিন। আচ্ছা, যাই হোক, শেয়ার বাজারে অবশ্যই শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ট্যাক্স ব্যবস্থায় স্বচ্ছতা, ট্যাক্স ব্যবস্থায় স্বচ্ছতা এই জন্যই প্রয়োজন, ট্যাক্স দিয়েই দেশ চলে, ট্যাক্স দিয়েই সবার বেতন হয়, ট্যাক্স দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা হয়। স্বচ্ছভাবে ট্যাক্সটা আদায় করা হবে, বা আমরাই যদি দেই, আমরা যদি উদ্বুদ্ধ করি মানুষকে, সেটাই আমরা কর্মসংস্থানে সেই টাকাটাই আমরা ব্যয় করতে পারবো। ব্যবসা সহজ করার পরিবেশ, বর্তমানে ব্যবসা সহজ করার পরিবেশ বলতে আমরা যেটা বোঝাই, কোনো প্রকার দখলবাজি, চাঁদাবাজি এসব হবে না, এটার গ্যারান্টি বিএনপি নিবে। স্থানীয়ভাবে জনপ্রতিনিধি এবং বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারা এই জিনিসটি অবশ্যই নিশ্চিত করবেন, ব্যবসার পরিবেশটা সহজ করে দেওয়া। রপ্তানি খাতের বৈচিত্র্য, সফটওয়্যার, হার্ডওয়্যার, আইসিটি শিল্প শক্তিশালী করার পাশাপাশি আপনার চামড়া, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য যে শিল্পগুলি আছে, এগুলো রপ্তানি খাত বলতে আমরা কি বুঝি? রপ্তানি খাতে আমরা যা যা পারি আমরা তাই রপ্তানি করি। গার্মেন্টস বাদ দিয়েও যে আরও অনেক কিছু আছে, সেগুলোতে আমরা বৈচিত্র্য আনবো। গার্মেন্টস, ওষুধ, এগুলো আমরা, চাল, এগুলো আমরা বাইরে রপ্তানি করি। আমাদের দেশে যেগুলো আমাদের আমি বলবো যে প্রধান রপ্তানি, এগুলোর বাইরেও অন্যান্য প্রোডাক্ট এবং অন্যান্য ব্যবসা দাঁড় করানোর মাধ্যমে আমরা যেন বিশ্বে আমাদের রপ্তানিতে বৈচিত্র্য আনতে পারি, বিশ্বে যেন আবার বাজার সৃষ্টি করতে পারি। এবং প্রতিটা প্রোডাক্টে যখন বিভিন্ন প্রোডাক্টে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, আমাদের দেশের নাম উজ্জ্বল হবে। এটাই গেল রপ্তানিতে আপনার বৈচিত্র্য। উদ্ভাবন, স্টার্ট আপ ও উদ্যোক্তা সহায়তা, তরুণ প্রজন্মের জন্য দেশব্যাপী ও ক্যাম্পাস ভিত্তিক উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করা। ওই যে আমরা স্কুল এবং কলেজগুলিতে দেখি বিজ্ঞান মেলা থেকে শুরু করে আপনার প্রযুক্তি মেলা, তারপরে যে কোনো কিছু, ওই যে অনেকে রোবট তৈরি করে, অনেকে ড্রোন তৈরি করে, অনেকে হেলিকপ্টার তৈরি করে, এই যে বিষয়গুলি আছে, এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফান্ড এবং প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, এগুলো আমাদের দল ক্ষমতায় আসলে এই ব্যবস্থাগুলো করা হবে। এবং প্রত্যেকটা স্কুল বা কলেজে, প্রত্যেকটাতে না সম্ভব হলেও প্রধান প্রধান স্কুল এবং কলেজে অবশ্যই এটার জন্য আমাদের দল আলাদাভাবে জায়গা বরাদ্দ দেবে। মেধাভিত্তিক সরকারি নিয়োগ, যে আন্দোলনটা সারা দেশে হয়েছে যে কোটা না মেধা, এটা এক লাইনে শেষ করে দিচ্ছি। মেধাভিত্তিক সরকারি নিয়োগ বলতে আমরা যারা মেধাবী, যারা আমরা প্রিলি এবং রিটেন এবং ভাইভাতে ভালো করব, কোনো প্রকার তদবির সুপারিশ ছাড়াই তারাই যেন চাকরিটা পায়। এটাই তো চাওয়া নাকি আমাদের? তা এটা এখানে এই পয়েন্টটাতে বিএনপি এটা নিশ্চিত করবে, এটা বিএনপি কমিটমেন্ট করতেছে যে মেধাভিত্তিকভাবেই সরকারি নিয়োগগুলি হবে। উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আছে, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি নিয়ে আমাদের যে আইডিয়াগুলি আছে এবং আমাদের যে ওয়াদাগুলি আছে, যেগুলো আমরা বাস্তবায়ন করব, এই সব বাস্তবায়নের মাধ্যমে আপনার আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। একটা উদাহরণ দেই, ডাক্তার নূর বলে গেছে যে অনেক স্বাস্থ্যকর্মী আমাদের নিয়োগ দেওয়া হবে। তাহলে আমরা স্বাস্থ্য সেবা দিচ্ছি, আবার স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি, তাহলে স্বাস্থ্য সেবা দিতে গিয়ে কর্মসংস্থানের সৃষ্টি হলো কিনা বলেন?
কর্মসংস্থানের সৃষ্টি হলো। আমরা একটা অসুখের চিকিৎসার আগে প্রতিরোধের চেষ্টা করব, এই জন্যই আমরা স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। অনেক আগে এটি ছিল, জিয়াউর রহমানের আগে এটি ছিল। তাহলে আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে বললাম যে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য কিন্তু অনেকে আমাদের নিয়োগ দিতে হবে। তারপরে হেলথ কার্ড বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অনেক নিয়োগ দিতে হবে। এইভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, এটা আমরা জানি সবাই কম বেশি। বিএনপি এটাতে ভালো করে অর্থায়ন করবে, যেহেতু আমরা বললাম হস্তশিল্প, কুটির শিল্প, এর মধ্যে অনেক কিছুই আছে। অনেক মহিলারা বাসায় পাপোশ বানায়, জায়নামাজ বানায়, এরকম আপনার মাটির হাঁড়ি, মাটির টব, এই ধরনের যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছে আমাদের, এটা আমি শুধু দুইটা সেক্টর বললাম, এরকম আরও অনেক আছে। আমাদের বিস্কুট বানায়, পাউরুটি বানায়, যে কোনো ধরনের ফ্যাক্টরিতে বিএনপি মানে সহযোগিতা করবে, ঋণ দিয়ে, পরামর্শ দিয়ে, জায়গা দিয়ে। তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষ 8 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ব্যাপক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা। এটা বিএনপির যারা তথ্য প্রযুক্তি বিষয়ক এক্সপার্ট, তারা এই ধরনের প্রকল্প গ্রহণের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প গড়ে তুলবে। সবার জন্য ইন্টারনেট সুবিধা, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন, সব জায়গায় অবাধ তথ্যের আদান প্রদানের জন্য বিএনপি ইন্টারনেট সুবিধা চালু করবে। এখানে লেখা আছে অনেকগুলি সেক্টর, কিন্তু সর্বপ্রথমে যেটা আমাদেরকে বলা হয়েছে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটি জেলার মূল যেটা সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজ আছে সেগুলোতে ওয়াইফাই চলবে এবং ওই ক্যাম্পাসের মধ্যে এসে স্টুডেন্টরা ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে যেন তাদের প্রয়োজনীয় শিক্ষা বান্ধব যেসব কাজ বা সার্চিং বা গবেষণা, এগুলো রিলেটেড ডাটার ওয়েবসাইটগুলিতে ঢুকতে পারে এবং কাজ করতে পারে। চাহিদা ভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা, দেশব্যাপী ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের প্রতিষ্ঠানগুলোকে আধুনিক করা হবে। যেগুলো প্রতিষ্ঠানে মূলত হাতে কলমে শিক্ষা দেওয়া হয় সেগুলোকে আরও আধুনিক, চাহিদা ভিত্তিক এবং যুগোপযোগী করা হবে, যেন এটা আমাদের দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সেন্টার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা প্রাইমারিলি যেটা বুঝি সেটা হচ্ছে অনার্স, মাস্টার্স এবং যেখানে এমফিল এবং পিএইচডি করা হয়। এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার সুযোগ পায়, রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ প্রদান এবং ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ইন্টার্নশিপ আয়োজন এবং শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মধ্যে কার্যকর সম্পর্ক তৈরির মাধ্যমেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয়। বিদেশে কর্মসংস্থানের জন্য আমরা এখন যেগুলো করছি বাংলাদেশে, এটা শুধু এটা দিয়ে আমরা আমাদের দেশে চলতে পারবো, কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য কম্পালসারি আপনারা জানেন যে ইংলিশটা শিখতেই হবে। ইংলিশ সহ অন্যান্য ভাষা যেমন ওয়ার্ল্ডে খুবই প্রয়োজনীয়, চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, ইটালিয়ান ভাষা, স্প্যানিশ ভাষা সহ আরও যেগুলো প্রয়োজন সেই সব ভাষা শিক্ষার সেন্টার করা হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, যাতে আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীরা বাইরে গিয়ে হোঁচট না খায়। এবং শুরু থেকেই এই জিনিসটা করা হবে যে আমাদের মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলি সেখানে তারা দ্রুত বাইরের দেশে গিয়ে আপনার পড়াশোনাও করতে পারবে এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আমার মনে হয় যে আমি প্রত্যেকটি পয়েন্টই টাচ করেছি। এখন আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি খুব সহজ করে বলার চেষ্টা করেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে কর্মসংস্থান রিলেটেড, 18টি পয়েন্ট আছে, লিফলেট আপনাদেরকে সরবরাহ করা হয়েছে। প্রত্যেকটি আমি খুব ছোট্ট করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছিলাম তো। ঠিক আছে, ধন্যবাদ। আমি ধরে নিলাম আপাতত কারো প্রশ্ন